কোটিপতি বাবার অহংকারী মেয়ে একদিন খেতে কাজ করতে থাকা এক সাধারণ ছেলের মজা উড়িয়েছিল। ৭ দিন পর যখন সেই ছেলের আসল পরিচয় জানতে পারল, তখন তার চোখের সামনে পুরো দুনিয়া ঘুরে গেল, আর তারপর যা ঘটল তা তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে রইল। মুম্বাইয়ের ঝলমলে রাস্তা, আকাশছোঁয়া ইমারত আর বিলাসবহুল গাড়ির মাঝে বড় হয়ে ওঠা প্রিয়া শর্মার মনে সবসময় এটাই ধারণা ছিল যে পৃথিবী ২ ভাগে বিভক্ত। এক ভাগে যারা তার মতো বিলাসী জীবনযাপন করে, আর অন্য ভাগে বাকি সব সাধারণ মানুষ। তার বাবা রাহুল শর্মা দেশের একজন প্রসিদ্ধ শিল্পপতি ছিলেন। অসংখ্য কোটি টাকার ব্যবসা, হাজার হাজার কর্মী এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিশাল কোম্পানির সাম্রাজ্য, সব কিছুর মালিক ছিলেন তিনি। কিন্তু এত সব সম্পদের মাঝে প্রিয়ার মধ্যে ধীরে ধীরে এমন এক গভীর অহংকার জন্ম নিয়েছিল যা তাকে মানুষ আর মানবতার মধ্যে পার্থক্য ভুলিয়ে দিচ্ছিল। একদিন তার বাবা বললেন, প্রিয়া, এবার তোমাকে আমার সাথে গ্রামে যেতে হবে, তোমার চাচার ছেলের বিয়ে। প্রিয়া নাক কুচকে অসন্তুষ্ট স্বরে বলল, ড্যাড প্লিজ, আমি যাব না। গ্রামের মানুষজন কেমনভাবে থাকে তুমি তো জানোই, নোংরা পুরনো জামাকাপড়, আমি সেখানে কি করে থাকব? রাহুল শর্মা শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, প্রিয়া, এটা তোমার নিজের পরিবার, আর জীবন শুধু এয়ার কন্ডিশনড ঘর আর কাঁচের অফিসেই সীমাবদ্ধ নয়। একবার চলো, হয়তো তুমি সেখানে কিছু নতুন শিক্ষা পাবে। প্রিয়া বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, শুধু তোমার অনুরোধে যাচ্ছি, কিন্তু এটাই শেষবার। এরপর আর কখনো আমাকে সেখানে যাওয়ার কথা বলবে না। পরের দিন প্রিয়া তার ৪ বান্ধবী সহ বিলাসবহুল গাড়িতে করে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। পথে শহরের উজ্জ্বল আলো আর আধুনিকতা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। সামনে দেখা দিচ্ছিল সবুজ শ্যামল ক্ষেত, কাঁচা রাস্তা আর সাদাসিধে ঘরবাড়ি। গ্রামের নাম ছিল রামপুর, একটি ছোট কিন্তু অপূর্ব সুন্দর গ্রাম, যেখানে সবুজের ঘনত্ব, সরলতা এবং কঠোর পরিশ্রমের মিষ্টি গন্ধ বাতাসে ভেসে বেড়াত। গাড়ি একটি বিস্তীর্ণ ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় প্রিয়ার চোখ পড়ল এক যুবকের ওপর। সে মাটি মাখা পোশাকে ক্ষেতে পানি সেচের কাজ করছিল। সূর্যের প্রখর আলোতেও তার মুখে এক অদ্ভুত প্রশান্তি ফুটে উঠছিল। প্রিয়া হঠাৎ ড্রাইভারকে নির্দেশ দিল, গাড়ি থামাও। গাড়ি থামতেই প্রিয়া ও তার বান্ধবীরা নেমে পড়ল। সবার দৃষ্টি সেই যুবকের দিকে নিবদ্ধ হয়ে গেল। এক বান্ধবী হেসে উঠে বলল, দেখো তো, এটাই নাকি গ্রামের জীবনযাত্রা। আরেকজন তীক্ষ্ণ স্বরে বলল, এত নোংরা কাপড় পরে এরা কি করে থাকে? প্রিয়াও হেসে বলল, বোধহয় এদের নোংরার মধ্যেই আনন্দ পাওয়ার অভ্যেস হয়ে গেছে। যুবকটি তাদের প্রতিটি কথা শুনছিল, কিন্তু একবারের জন্যেও তাদের দিকে তাকাল না। সে সম্পূর্ণভাবে নিজের কাজে মগ্ন ছিল, যেন এসব কথাবার্তা তার কাছে একেবারেই অর্থহীন। প্রিয়ার কাছে তার এই নীরবতা আরও অদ্ভুত লাগল। সে আশা করেছিল যে যুবকটি হয়তো কিছু বলবে, রেগে উঠবে, অথবা অন্তত তাদের দিকে একবার তাকাবে। কিন্তু তার নীরবতা প্রিয়ার অহংকারকে আরও উস্কে দিল। চলো এখান থেকে, এদের দেখার সময়ের একেবারে অপচয়। তারা সবাই আবার গাড়িতে উঠে গ্রামের দিকে এগিয়ে গেল। গ্রামে পৌঁছনোর পর বিয়ের উৎসবের পরিবেশ দেখে প্রিয়া কিছুটা বিস্মিত হয়ে গেল। চারদিকে রঙিন সাজসজ্জা, ঢোল নাগাড়ার আনন্দময় শব্দ, খুশিতে ভরপুর মুখ, সবকিছু এতটাই প্রাণবন্ত ছিল যে কয়েক মুহূর্তের জন্য প্রিয়াও সেই আনন্দের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিল। কিন্তু তার অহংকার এখনও পুরোপুরি জীবিত ছিল। সন্ধ্যায় যখন বিয়ের অনুষ্ঠান শুরু হলো, তখন সব অতিথিরা সেজেগুজে জড়ো হচ্ছিলেন। প্রিয়া ও তার বান্ধবীরাও দামি ডিজাইনার পোশাকে প্রস্তুত হয়ে এসেছিল। সেখানে উপস্থিত সবাই তাদের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই প্রিয়ার চোখ আবার সেই যুবকের ওপর পড়ল। সে সাধারণ কুর্তা পায়জামা পরেছিল, কাঁধে একটি গামছা আর মুখে সেই একই শান্ত ভাব। প্রিয়া তার বান্ধবীদের কনুই দিয়ে খোঁচা মেরে বলল, দেখো সেই ক্ষেতের ছেলেটা, আর দেখো কেমন সাধারণ কাপড় পরে বিয়েতে চলে এসেছে। এক বান্ধবী হেসে বলল, এদের কোনো সেন্সই নেই যে কোথায় কী ধরনের পোশাক পরতে হয়। প্রিয়া হেসে বলল, চলো একটু মজা করি। সে তার বান্ধবীদের সাথে নিয়ে সেই যুবকের কাছে গেল। আরে ভাই, প্রিয়া তীক্ষ্ণ স্বরে বলল, সোজা ক্ষেত থেকেই চলে এসেছ নাকি? অন্তত বিয়েতে আসার আগে কাপড় চোপড় তো বদলে নিতে পারতে। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা ধীরে ধীরে তাদের কথা শুনতে শুরু করল। কেউ কেউ অস্বস্তি বোধ করছিল, কিন্তু কেউ কিছু বলছিল না। যুবকটি চুপ করে রইল। প্রিয়া আবার বলল, যাই হোক, কোনো সমস্যা নেই। এসেই যখন পড়েছ, খেয়ে নাও। খেতে কাজ করতে করতে নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে। তার বান্ধবীরা জোরে হেসে উঠল।
যুবকটি মাত্র এক পলকের জন্য প্রিয়ার দিকে তাকাল। সেই দৃষ্টিতে না ছিল রাগ, না ছিল লজ্জা, শুধু এক গভীর অনুভূতি ও বোঝাপড়া ছিল। তারপর সে কোনো কথা না বলে সেখান থেকে ধীরে ধীরে সরে যাওয়াই শ্রেয় মনে করল। প্রিয়া কাঁধ ঝাঁকিয়ে বলল, কি অদ্ভুত মানুষ এরা। কিন্তু তার জানা ছিল না যে যে যুবকের সে মজা উড়াচ্ছিল সে কোনো সাধারণ ব্যক্তি নয়। বিয়ের রাত গভীর হতে থাকল, কিন্তু প্রিয়া শর্মার ভেতরের অহংকার এখনও ততটাই তীব্র ছিল যতটা আলো মণ্ডপে জ্বলছিল। যে যুবককে সে অপমান করেছিল তার কাছে সে ছিল শুধু এক গ্রামের সাধারণ ছেলে, যার কোনো পরিচয় বা গুরুত্ব নেই। অথচ সেই যুবকের নাম ছিল বিক্রম রাঠর। সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। তার মুখে না ছিল রাগ, না ছিল অভিযোগ, শুধু এক হালকা হাসি খেলা করছিল, যেন সে দুনিয়াকে অনেক আগেই গভীরভাবে বুঝে গিয়েছে। সে মনে মনে ভাবল, মেহমান এসেছে মাত্র 2 দিনের জন্য। যদি আমাকে অপমান করে এদের আনন্দ হয় তাহলে ঠিক আছে, হয়তো এখনও বুঝতে পারেনি যে আসল সম্মান কী জিনিস। বিক্রম রামপুর গ্রামেরই বাসিন্দা ছিল, কিন্তু তার আসল জগৎ এই গ্রামের সীমানায় আবদ্ধ ছিল না। দেশের বিভিন্ন বড় শহরে তার অফিস ছিল, হাজার হাজার মানুষ তার কোম্পানিতে কাজ করত, এবং কোটি কোটি টাকার ব্যবসা তার এক একটি সিদ্ধান্তের উপর নির্ভর করত। তবুও সে কখনো তার গ্রাম, তার মাটি এবং তার সরল জীবনযাত্রাকে ত্যাগ করেনি। বিয়ের পরের দিন প্রিয়া ও তার বান্ধবীরা মুম্বাই ফিরে গেল। পুরো পথ তারা সেই যুবকেরই মজা উড়াতে উড়াতে গেল। বাবা, কি অদ্ভুত ছিল সেই ছেলেটা, এক বান্ধবী বলল। প্রিয়া হেসে বলল, এমন লোকদের জীবনই এরকম হয়, কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, কোনো ক্লাস নেই। তার কোনো ধারণাই ছিল না যে সে আসলে কার সম্পর্কে কথা বলছে। মুম্বাই ফিরে প্রিয়া আবার তার নিজস্ব বিলাসী জগতে ডুবে গেল। মিটিং, পার্টি, দামি ব্র্যান্ডের পোশাক এবং বাবার অফিসের সামান্য কাজ, এসব নিয়েই তার দিন কাটতে লাগল। সে নিজেকে একজন সফল ব্যবসায়ী নারী ভাবতে শুরু করেছিল, কিন্তু আসলে সে এখনও জীবনের প্রকৃত পরিশ্রমের স্পর্শও পায়নি। কয়েক সপ্তাহ পর একদিন তার বাবা বললেন, প্রিয়া, কাল তোমাকে আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্য হেড অফিসে যেতে হবে। খুব জরুরি মিটিং, বড় বড় ইনভেস্টররা আসবেন, তুমি আমাদের কোম্পানির প্রতিনিধিত্ব করবে। প্রিয়া আত্মবিশ্বাসের সাথে বলল, চিন্তা করো না ড্যাড, আমি সব সামলে নেব। পরের দিন প্রিয়া তার বিলাসবহুল গাড়ি নিয়ে সেই হেড অফিসে পৌঁছল। বিল্ডিংটি এতটাই ভয়ঙ্কর সুন্দর ছিল যে এক মুহূর্তের জন্য প্রিয়া নিজেও মুগ্ধ হয়ে গেল। ঠিক সেই সময় বিক্রমও সেই একই হেড অফিসে পৌঁছাচ্ছিল, সব সময়ের মতো সাধারণ পোশাকে। তার কাছে এটা কোনো দেখানোর জায়গা ছিল না, বরং একটি দায়িত্ব ছিল। যখন বিক্রম গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে যাচ্ছিল, ঠিক তখন প্রিয়ার গাড়ি এসে থামল। প্রিয়া নেমে পড়ল এবং তার চোখ হঠাৎ বিক্রমের ওপর পড়ল। কয়েক সেকেন্ড সে তাকে দেখল, তারপর তার মুখে সেই পুরনো অহংকারী হাসি ফুটে উঠল। ও, তুমি এখানেও চলে এসেছ, প্রিয়া তীক্ষ্ণ স্বরে বলল। মনে হয় ক্ষেতের কাজ করে আর চলছিল না, এখন শহরে চাকরি খুঁজতে এসেছ। বিক্রম চুপ করে রইল। প্রিয়া আরও বলল, এখানে এত বড় কোম্পানি, তবু ঝাড়ু পোছা বা সিকিউরিটি গার্ডের চাকরি পেলে নিজের ভাগ্য ভালো মনে করবে। পাশে দাঁড়ানো কয়েকজন সিকিউরিটি গার্ড এসব শুনে হতবাক হয়ে গিয়েছিল। তারা জানত এই যুবকটি এই পুরো কোম্পানির মালিক, কিন্তু যখন তারা কিছু বলতে যাচ্ছিল, বিক্রম হালকাভাবে হাত তুলে তাদের থামিয়ে দিল। তার মুখে এখনও সেই অপরিবর্তিত শান্তি ছিল। প্রিয়া আর কিছু না ভেবে ভেতরের দিকে এগিয়ে গেল। ভেতরে পৌঁছে সে মিটিংয়ের জন্য প্রস্তুত হতে লাগল, আর বিক্রম তার নিজস্ব কেবিনে চলে গেল। সেখানে তার টিম ইতিমধ্যে অপেক্ষা করছিল। স্যার, কালকের আন্তর্জাতিক মিটিংয়ের জন্য সব ইনভেস্টর নিশ্চিত হয়েছে, একজন স্টাফ বলল। বিক্রম মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমরা কাল ফার্ম হাউসে মিটিং আয়োজন করব। সব কিছু নিখুঁত হওয়া চাই। তার কণ্ঠে এমন এক আত্মবিশ্বাস ছিল যা কোনো দেখানো ছাড়াই সবার ওপর প্রভাব ফেলত। অন্যদিকে প্রিয়ার এখনও জানা হয়নি যে যে যুবককে সে বারবার অপমান করছে সেই এই বিশাল সাম্রাজ্যের মালিক। পরের দিনের মিটিংয়ে দেশ বিদেশ থেকে বিখ্যাত ইনভেস্টররা আসবেন, আর সেই মিটিংয়ে প্রিয়ার কোম্পানিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রিয়া পূর্ণ প্রস্তুতি নিয়ে মিটিং হলে পৌঁছল। তার মুখে আত্মবিশ্বাস ছিল, কিন্তু ভেতরে সেই পুরনো অহংকারও লুকিয়েছিল। মিটিং হলে সবাই আগে থেকেই বসেছিলেন, বড় বড় ব্যবসায়ী ও আন্তর্জাতিক ইনভেস্টররা নিজ নিজ জায়গায়। প্রিয়াও গিয়ে তার সিটে বসল। হঠাৎ হলের দরজা খুলে গেল এবং ভেতরে প্রবেশ করল এক ব্যক্তি, যাকে দেখে প্রিয়ার নিঃশ্বাস যেন থেমে গেল। সেই ছিল, কিন্তু এবার সে সাধারণ কুর্তা পায়জামায় নয়,
কালো স্যুট, আত্মবিশ্বাসী চালচলন এবং এমন এক ব্যক্তিত্ব যা পুরো হল জুড়ে ছড়িয়ে পড়ছিল। সে ছিল বিক্রম রাঠোর। প্রিয়ার চোখ বড় বড় হয়ে গেল, তার হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল। এ কিভাবে সম্ভব? সে পাশে বসা এক ইনভেস্টরকে ফিসফিস করে জিজ্ঞেস করল, ইনি কে? ইনভেস্টর হেসে বললেন, আপনি একে চেনেন না? ইনি আমাদের বস, এই পুরো গ্রুপের মালিক, মিস্টার বিক্রম রাঠোর। প্রিয়ার হাত কাঁপতে শুরু করল। তার মনে পড়ে যেতে লাগল ক্ষেত, মাটিমাখা পোশাক, তার তীক্ষ্ণ তির্যক কথা, তার মজা, সব কিছু একে একে চোখের সামনে ভেসে উঠতে লাগল। আর এখন সেই যুবক পুরো মিটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে তার সামনে দাঁড়িয়ে। মিটিং হলে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কিন্তু প্রিয়া শর্মার ভেতরে তখন ঝড় বয়ে যাচ্ছিল। তার চোখ বারবার বিক্রমের দিকে উঠছিল আর নেমে যাচ্ছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে যুবকটি সে গ্রামে এবং অফিসের বাইরে এত অপমান করেছে, সেই এই বিশাল সাম্রাজ্যের মালিক। বিক্রম মিটিং শুরু করল। তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু তাতে এমন এক শক্তি ছিল যে প্রত্যেকে মনোযোগ দিয়ে তার প্রতিটি কথা শুনছিল। সে প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করছিল, তথ্য, কৌশল, ভবিষ্যতের পরিকল্পনা, সব কিছু এতটাই আত্মবিশ্বাসের সাথে যে সেখানে উপস্থিত সবাই প্রভাবিত না হয়ে পারছিলেন না। প্রিয়া সেখানেই বসেছিল, কিন্তু তার মন মিটিংয়ে ছিল না। তার কানে শুধু তার নিজের আগের কথাগুলোই বাজছিল, গ্রামের লোক, নোংরা কাপড়, ঝাড়ু পোছা, প্রতিটি শব্দ এখন তার নিজের ওপরই ভারী হয়ে চেপে বসছিল। মিটিং শেষ হল। সবাই উঠে বিক্রমের সাথে হাত মেলাতে লাগলেন এবং তার প্রশংসা করতে লাগলেন। প্রিয়াও উঠল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গিয়েছিল। সে চাইলেও সামনে এগোতে পারছিল না। কিছুক্ষণ পর যখন হল খালি হতে শুরু করল, তখন প্রিয়া একটি চেয়ারে বসে পড়ল। তার মুখে গভীর অনুতাপ স্পষ্ট হয়ে উঠেছিল। আমি কি করে ফেললাম? সে আস্তে করে নিজেকে বলল। তার ভেতর প্রথমবারের মতো নিজের আচরণের জন্য তীব্র লজ্জা অনুভব হচ্ছিল। কিছুক্ষণ পর সে সাহস সংগ্রহ করে বিক্রমের কেবিনের দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছতেই সিকিউরিটি গার্ড তাকে থামিয়ে দিল। ম্যাডাম, স্যার এখন ব্যস্ত আছেন, আপনি ভেতরে যেতে পারবেন না। প্রিয়া বিনয়ের সাথে বলল, প্লিজ, আমার তার সাথে খুব জরুরি কথা আছে, মাত্র 2 মিনিট। গার্ড ভেতরে যোগাযোগ করল, কিন্তু উত্তর এলো, স্যার এখন ক্লায়েন্ট মিটিংয়ে আছেন, কাউকে ভেতরে পাঠাবেন না। প্রিয়া আবার অনুরোধ করল, কিন্তু গার্ড মাথা নেড়ে বলল, ম্যাডাম, আপনি কালকে আসুন, আজ সম্ভব নয়। প্রিয়ার আর কোনো উপায় ছিল না। সে ধীরে ধীরে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তার পা ভারী হয়ে গিয়েছিল, যেন প্রতিটি পদক্ষেপ তাকে তার অহংকারের শাস্তি স্মরণ করিয়ে দিচ্ছিল। সেই রাতে প্রিয়ার চোখে ঘুম আসেনি। বারবার তার সামনে সেই দৃশ্যগুলো ভেসে উঠছিল। খেতে কাজ করা বিক্রম, বিয়েতে তার শান্ত মুখ এবং আজ মিটিংয়ে তার প্রভাবশালী উপস্থিতি। এত বড় মানুষ, আর আমি তাকে কি ভেবেছিলাম? তার মনে শুধু এটাই বারবার ঘুরছিল। পরের দিন প্রিয়া আবার সেই অফিসে গেল, কিন্তু এবার তার আচরণ সম্পূর্ণ বদলে গিয়েছিল। না অহংকার, না দেখানো, শুধু এক সত্যিকারের অনুতাপ। গার্ড তাকে দেখে ভেতরে গিয়ে অনুমতি নিল। কয়েক সেকেন্ড পর বেরিয়ে এসে বলল, ম্যাডাম, স্যার আপনাকে ভেতরে ডেকেছেন। প্রিয়ার হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল। সে ধীরে ধীরে কেবিনের ভেতর ঢুকল। বিক্রম তার চেয়ারে বসা ছিল, তার চোখ ফাইলে। প্রিয়া ভেতরে ঢোকামাত্র সে মাথা তুলে তার দিকে তাকাল। প্রিয়া তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল। কয়েক মুহূর্ত কেবিনে নীরবতা বিরাজ করল। তারপর বিক্রম শান্ত স্বরে বলল, হ্যাঁ, বলুন। প্রিয়ার গলা কাঁপছিল। আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। বিক্রম ভাবলেশহীনভাবে জিজ্ঞেস করল, কোন কথার ক্ষমা? প্রিয়ার চোখে জল এসে গেল। আমি আপনাকে চিনতে পারিনি। আমি আপনাকে অনেক অপমান করেছি, গ্রামেও, এখানেও। বিক্রম হালকা হেসে বলল, ওহ, তাহলে এখন চিনতে পেরেছেন? প্রিয়া চুপ করে রইল। বিক্রম চেয়ার থেকে সামনে ঝুঁকে বলল, তোমার কি মনে হয়েছিল যে মানুষ সাধারণ পোশাক পরে সে ছোট হয়? প্রিয়ার কাছে কোনো উত্তর ছিল না। তোমরা মানুষ, বিক্রম বলতে লাগল, টাকাকেই সবকিছু ভেবে নাও, কিন্তু আসল দাম পরিশ্রমের, আর সেটা তোমার এখনও বোঝা হয়নি। প্রিয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। আমি সত্যিই বদলাতে চাই, প্লিজ আমাকে ক্ষমা করে দিন।
বিক্রম সরাসরি বলল, আমি তোমাকে ক্ষমা করার কে? যেদিন তুমি সত্যিই বদলে যাবে সেদিন তুমি নিজেই বুঝতে পারবে ক্ষমা কি জিনিস। এখন যা তুমি অনুভব করছো সেটা শুধু অনুতাপ, বদল নয়। কেবিনে আবার নীরবতা নেমে এলো। যাও, বিক্রম শান্ত স্বরে বলল, প্রথমে নিজেকে বদলে দেখাও, তারপর কথা হবে। প্রিয়া ধীরে ধীরে মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে গেল। বিক্রমের কেবিন থেকে বেরিয়ে আসার পর প্রিয়া শর্মার পা যেন নিজে থেকেই ধীর হয়ে গেল। তার চোখে জল ছিল, কিন্তু এ জল দুর্বলতার নয়। এটা ছিল প্রথমবার তার ভেতর জেগে ওঠা সত্যের জল। সেদিন সে প্রথমবার অনুভব করল যে টাকা সবকিছু নয়, আর মানুষের আসল পরিচয় তার আচরণ ও চিন্তাভাবনা থেকে হয়। সেদিনের পর প্রিয়া নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিল। এখন সে আর সেই পুরনো প্রিয়া ছিল না যে প্রত্যেককে তার পোশাক ও অবস্থান দেখে বিচার করত। সে বাবার কোম্পানিতে কাজ শুরু করল, কিন্তু এবার শুধু নামের জন্য নয়, সত্যি করে শেখার জন্য। সে সকালে সবার আগে অফিসে পৌঁছাত, প্রতিটি ছোট বড় কাজ বুঝত, কর্মচারীদের সাথে কথা বলত, তাদের সমস্যা শুনত। যারা আগে তার সাথে কথা বলতে ইতস্তত করত, তারা ধীরে ধীরে তার পরিবর্তন অনুভব করতে শুরু করল। একদিন সে তার বাবাকে বলল, ড্যাড, আমি কিছু আলাদা করতে চাই, এমন কিছু যাতে সত্যিই মানুষের জীবন বদলে যায়। রাহুল শর্মা হেসে জিজ্ঞেস করলেন, কি করতে চাও? প্রিয়া গম্ভীর হয়ে বলল, আমি গরিব শিশুদের জন্য একটা স্কুল খুলতে চাই, যেখানে তাদের ভালো শিক্ষা, ভালো শিক্ষক এবং সবচেয়ে বেশি সম্মান পাবে। তার বাবা গর্বের সাথে তার দিকে তাকালেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার মেয়ে সত্যি বদলাচ্ছে। কয়েক মাসের মধ্যেই রামপুর গ্রামের কাছে এক নতুন স্কুল তৈরি হয়ে গেল। নাম উজ্জ্বল ভবিষ্যৎ বিদ্যালয়। এটা শুধু একটা স্কুল ছিল না, বরং সেই সব শিশুদের স্বপ্নের নতুন শুরু ছিল, যাদের আগে কোনো সুযোগই ছিল না। প্রিয়া নিজে প্রতিদিন সেখানে যেত, শিশুদের সাথে বসত, তাদের সাথে কথা বলত, তাদের পড়াশোনার খেয়াল রাখত। সে শুধু মালিক ছিল না, একজন সত্যিকারের পথপ্রদর্শক হয়ে উঠেছিল। সে শিশুদের শুধু বই পড়াত না, বরং এটাও শেখাত যে মানুষের আসল দাম তার হৃদয় ও পরিশ্রম থেকে হয়, কাপড় বা টাকা থেকে নয়। গ্রামের মানুষ, যারা আগে তাকে শহরের অহংকারী মেয়ে ভাবত, তারা এখন তাকে সম্মান ও ভালোবাসার চোখে দেখতে শুরু করল। সময়ের সাথে প্রিয়ার ভেতরের পরিবর্তন এত গভীর হয়ে গেল যে এখন নিজের ওপরও তার বিশ্বাস হতো না যে সে কখনো এমন ছিল। একদিন বিক্রম রাঠর তার কাজে সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন। তার চোখ হঠাৎ নতুন তৈরি স্কুলের ওপর পড়ল। তিনি ড্রাইভারকে বললেন, গাড়ি থামাও। তিনি গাড়ি থেকে নেমে স্কুলের বাইরের বোর্ড পড়লেন, উজ্জ্বল ভবিষ্যৎ বিদ্যালয়। পাশে দাঁড়ানো একজনকে জিজ্ঞেস করলেন, এই স্কুল কে বানিয়েছে? লোকটি দর্বের সাথে বলল, সাহেব, এটা শহরের এক বড় বিজনেসম্যানের মেয়ে বানিয়েছে। নিজে প্রতিদিন আসে, বাচ্চাদের পড়ায়, তাদের খেয়াল রাখে। বিক্রমের মুখে হালকা হাসি ফুটে উঠল। তিনি ভেতরে ঢুকলেন। ভেতরের দৃশ্য দেখে তিনি কয়েক মুহূর্তের জন্য থেমে গেলেন। প্রিয়া বাচ্চাদের মাঝে বসেছিল। তার মুখে এখন কোনো অহংকার ছিল না, শুধু সরলতা, আপন ভাব আর এক সত্যিকারের হাসি ছিল। সে একটি ছোট বাচ্চাকে পড়াচ্ছিল এবং প্রতিটি শব্দে গভীর আপনত্ব ফুটে উঠছিল। বিক্রম কিছুক্ষণ চুপচাপ তাকে দেখলেন, তারপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলেন। প্রিয়া যখন চোখ তুলল, তার চোখ বিক্রমের সাথে মিলিত হল। এক মুহূর্ত দুজনেই চুপ করে রইল। প্রিয়ার মুখে হালকা সংকোচ ছিল, কিন্তু এবার তাতে অহংকার ছিল না, শুধু সম্মান ছিল। বিক্রম হেসে বললেন, তাহলে এসব তুমিই করেছ? প্রিয়া বিনয়ের সাথে মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি নিজেকে বদলানোর চেষ্টা করেছি। বিক্রম চারদিকে তাকালেন। বাচ্চাদের হাসি, তাদের উৎসাহ আর প্রিয়ার নিষ্ঠা সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। এবার বুঝলাম, বিক্রম বললেন, বদল বলতে আসলে কি বোঝায়। প্রিয়ার চোখ সিক্ত হয়ে উঠল, কিন্তু এবার সে হাসছিল। বিক্রম আরও বললেন, আজ তুমি সত্যি সম্মান পাওয়ার যোগ্য হয়ে উঠেছ, আর সবচেয়ে বড় কথা, তুমি এসব কাউকে দেখানোর জন্য করনি, নিজেকে বদলানোর জন্য করেছ। প্রিয়া আস্তে করে বলল, আমি সেদিন আপনার কথা বুঝতে পেরেছিলাম যে ক্ষমা চাওয়া যায় না, ক্ষমা অর্জন করতে হয়। বিক্রম নাড় হেরে বললেন, আর তুমি তা অর্জন করে ফেলেছ। সেই মুহূর্তে না ছিল কোনো অহংকার,
না ছিল কোনো দূরত্ব। শুধু দুই মানুষের মধ্যে এক সত্যিকারের সম্মান ছিল। সূর্য ধীরে ধীরে ডুবছিল, কিন্তু সেই গ্রামে এক নতুন আলো ছড়িয়ে পড়েছিল, এক আলো যা শেখায় যে আসল সম্পদ টাকায় নয়, সে চিন্তা ও হৃদয়ে হয়। আর এটাই ছিল সেই গল্পের সবচেয়ে বড় সত্য। মানুষের পরিচয় তার কাপড় বা টাকা থেকে হয় না, হয় তার আচরণ ও তার পরিবর্তন থেকে।